international health and role of various health agencies and sustainable development goals. First international health and role of various health agencies এটা দেখবো আমরা, তারপরে এসডিজির কিছু গোলস আছে, সেই গোলসগুলো একটুখানি ডেসক্রাইব করব। কয়েকটা ইন্টারন্যাশনাল হেলথ এজেন্সির নাম বল তোরা, কি কি ইন্টারন্যাশনাল হেলথ এজেন্সির নাম জানিস? WHO একটা, ফুল নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আর ইউনিসেফ ফুল ফর্ম? ইউনাইটেড নেশনস। তারপর চাইল্ড এমার্জেন্সি ফান্ড, ঠিক আছে। তো এটা এখন এই নামটা ইউজ হয় না, কিন্তু ওই ইউনিসেফ নামটা ওরা রেখে দিয়েছে, এটা আগের থেকে একই রকম আছে। আচ্ছা, এই দুটো ছাড়া আর কি আছে? এই দুটো মেন অবশ্যই, এছাড়া ইউএনডিপি আছে, ইউএনএফপিও আছে, সিডা আছে, ডানিডা আছে, এরকম বিভিন্ন টাইপের আছে, কেয়ার আছে। তারপর কিছু বাইল্যাটারাল এজেন্সিস আছে ইন্টারন্যাশনাল, কিছু এনজিওস আছে যেমন রকফেলার ফাউন্ডেশন, ফোর্ড ফাউন্ডেশন, এগুলো আছে। আর রেড ক্রস আছে, রেড ক্রস দুটো, একটা ইন্টারন্যাশনাল রেড ক্রস, একটা ইন্ডিয়ান রেড ক্রস। এগুলো সবগুলোই যেগুলো নাম বললাম আমি, খুব ইম্পর্টেন্ট, শর্ট নোটের জন্য, শর্ট নোট আসতে পারে। আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজিটাও কিন্তু আসতে পারে শর্ট নোট। এইগুলোর রোল নিয়ে আজকে একটু ডিসকাশন। ফার্স্টে একটু হিস্ট্রি আমি বলেছি, দেখ যে কিভাবে ইন্টারন্যাশনাল হেলথটা এলো বা ইন্টারন্যাশনাল হেলথ এজেন্সি কিভাবে তৈরি হলো। ফার্স্ট বলা আছে মেডিসিন ইজ ওয়ান অফ দ্য পিলার্স অফ পিস, আমরা জানি। আর পল রাসেল বলে একজন ভদ্রলোক আছেন, উনি বলেছিলেন দ্যাট নাথিং অন আর্থ ইজ মোর ইন্টারন্যাশনাল দ্যান ডিজিজ, মানে ডিজিজের থেকে বেশি ইন্টারন্যাশনাল আর কিছু নেই। এটা কোনো জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন মানে না, কোনো পলিটিক্যাল বাউন্ডারি মানে না, চলে যেতে পারে। আগেকার দিনে লং অ্যাগো কি ছিল? মেনলি ডিজিজ ছিল কলেরা, প্লেগ, এইগুলো একটা কন্টিনেন্ট থেকে আরেকটা কন্টিনেন্টে চলে যেত। তো যে ট্রেড রুটগুলো বরাবর এগুলো হতো, চলে যেত, সেই ট্রেড রুটগুলোকে বন্ধ করে দেওয়া হতো। সেগুলোর একটা স্পেসিফিক নাম আছে, সেই নামটা আমরা কোভিডের পর থেকে সবাই জানি। কি নাম? কোয়ারেন্টাইন। কোভিডে আমরা কোয়ারেন্টাইন কথাটা ইউজ করেছিলাম, কিন্তু ডেট ব্যাক 14th সেঞ্চুরি, ঠিক আছে, 14th সেঞ্চুরি থেকে এইটা ইউজ হয়। তখনকার দিনে এই যে জাহাজগুলো আসতো জিনিস নিয়ে, সেগুলো যদি ইনফেক্টেড বলে মনে হতো, সেগুলোকে আটকে দেওয়া হতো। কতদিন আটকে দেওয়া হতো? 40 ডে পিরিয়ড, 40 দিন ধরে আটকে দেওয়া হতো। কেন? সায়েন্টিফিক নলেজ ছিল না, মাইক্রোস্কোপ তৈরি হয়নি, জার্ম থিওরি তখন আবিষ্কার হয়নি, তাহলে বোঝা যেত না যে কিসের জন্য হচ্ছে, কেন আটকে রাখবো, কতদিন আটকে রাখবো। শুধু জানি যে এই জাহাজটা বা এই লোকগুলো ইনফেক্টেড, 40 ডে পিরিয়ড আর এদিকে আটকে দাও, এটাকে কোয়ারেন্টাইনের একটা মানে ছিল। তো সেই জন্য কি দেখা যেত, 40 ডে পিরিয়ড যদি ট্রেড বন্ধ থাকে 40 দিন ধরে, তাহলে সবাইকার খুব অসুবিধে। সেই জন্য ইনকনভিনিয়েন্সেস হতো। তাই জন্য সমস্ত কান্ট্রিগুলো, মেনলি ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ডেভেলপড কান্ট্রি যেগুলো ছিল, আমেরিকান কিছু কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি, এরা ঠিক করেছিল যে কিছু কমিটি তৈরি করবে। ফার্স্ট যে কমিটিটা হয় সেটা হচ্ছে ফার্স্ট ইন্টারন্যাশনাল স্যানিটারি কনফারেন্স 1851। এইটা হচ্ছে ফার্স্ট হয়েছিল। কারা কারা যোগ দিয়েছিল? ইউরোপিয়ান কান্ট্রিগুলো, দেখো, অস্ট্রিয়া, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, গ্রিস, পর্তুগাল, রাশিয়া, স্পেন, 4টে সোভেরিয়ান কান্ট্রি আছে, সার্দিনিয়া, 2টো সিসিলিস, পেপাল স্টেট টাস্কানি, যেগুলো পরে ইটালি হয়েছে, আর টার্কি ছিল। এরপরে 1851 থেকে 1902 এর মধ্যে আরো 10টা এরকম কনফারেন্স হয়েছে, কিন্তু কোনোটাই ফ্রুটফুল হয়নি। মানে সবাই সহমত হয়নি যে কোয়ারেন্টাইনটা ঠিক কতদিন হওয়া উচিত, 40 দিন, 30 দিন, 28 দিন, 20 দিন, এইটা কোনো একটা ইউনিফাইড জায়গাতে এসে পৌঁছয়নি। তারপরে তৈরি হলো প্যান আমেরিকান স্যানিটারি ব্যুরো 1902 তে, এটাকে শর্ট ফর্মে পিএএসবি বলা হয়। এই পিএএসবিটা হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্ট ইন্টারন্যাশনাল হেলথ এজেন্সি, ঠিক আছে, এমসিকিউ আসতে পারে, এটা জেনে রাখবে। প্যান আমেরিকান স্যানিটারি ব্যুরোটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট ইন্টারন্যাশনাল হেলথ এজেন্সি। কেন? এইখান থেকেই ডাব্লিউএইচওর একটা বার্থ হয়েছে ধরা যেতে পারে, একটা পোর্শন। কেন? দেখ, বলা আছে ব্যুরোটাকে পরে চেঞ্জ করে অর্গানাইজেশন করে দেওয়া হয়েছিল, তারপরে শুধুমাত্র সেইটা
এই যে স্যানিটারি ব্যাপারটা থেকে পাল্টে হেলথ ব্যাপারটাকে নিয়ে আসা হয়, সেই জন্য নাম চেঞ্জ করে পাহো করা হয়েছিল, প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন। তখন ডাব্লিউএইচওর একটা রিজিওনাল অফিস এই পাশোটা সার্ভ করত। এরপরে আরো তিনটে জিনিস হয়েছিল, একটা হচ্ছে অফিস ইন্টারন্যাশনাল ডি হাইজিন পাবলিক বলে, নেক্সট হয়েছে দ্য হেলথ অর্গানাইজেশন অফ দ্য লিগ অফ নেশনস, দেন দ্য ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু কোনোটাই লং স্ট্যান্ডিং হয়নি, কোয়ারেন্টাইনটাকে ডিফাইন করতে পারেনি, বা তাদের কি কমিটমেন্ট কি উদ্দেশ্য সেগুলো পরিষ্কার হয়নি, সবার কাছে পৌঁছয়নি। তারপরে বার্থ হয়েছে ডাব্লিউএইচও। ডাব্লিউএইচওর আনঅফিসিয়ালি বার্থ হয়েছে, অরিজিন হয়েছে, দেখ লেখা আছে এপ্রিল 1945 এ, এটা হচ্ছে আনঅফিসিয়ালি। কিন্তু অফিসিয়ালি কখন হয়েছে? 7th এপ্রিল 1948। এটা মনে রাখবি ডেটটা, 7th এপ্রিল 1948 এ অফিসিয়ালি ডাব্লিউএইচও ফর্ম হয়েছে। কেন না, তাদের একটা কনস্টিটিউশন তৈরি হয়েছিল ডাব্লিউএইচওর, যে কনস্টিটিউশনটা সমস্ত ইউএন মেম্বারদের, ইউএন যে কান্ট্রিগুলো আছে তাদের কাছে প্রস্তাবটা পাস হতে হয়েছিল, তারপরেই র্যাটিফিকেশন হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়েছে, আর অফিসিয়ালি লঞ্চ হয়েছে ডাব্লিউএইচও। লঞ্চ হয়নি, এস্টাবলিশড হয়েছে। WHO কি originally? It is a specialized non-political health agency of the United Nations. তাহলে নন পলিটিক্যাল হেলথ এজেন্সি, স্পেশালাইজড। আর একটা জিনিস মনে রাখতে হবে, এটা ইউএন নেশনের আন্ডারে অবশ্যই, কিন্তু সাবঅর্ডিনেট নয়, ঠিক আছে? এর নিজস্ব একটা গভর্নিং বডি আছে, নিজস্ব ফান্ড আছে, নিজস্ব অ্যাডমিনিস্ট্রেশন আছে, ইউনিফাইড একটা স্ট্রাকচার আছে। তাহলে এ কিন্তু ইউনাইটেড নেশনসের আন্ডারে পুরোপুরিভাবে নয়। কটা নেশন? যখন শুরু হয়েছিল 51 নেশন ছিল, এখন অনেকগুলো, নিয়ারলি 200 নেশনস এর মেম্বার, এবং দুটো অ্যাসোসিয়েট মেম্বার আছে। কিছু কাদেরকে অ্যাসোসিয়েট মেম্বার বলে? যে স্টেটগুলো ভোট করতে পারে না, ডাইরেক্ট ভোট করতে পারে না ডাব্লিউএইচওর হয়ে, কিন্তু তার কিছু কিছু জিনিস ফলো করে, সেগুলো অ্যাসোসিয়েট মেম্বার, সেরকম দুটো আছে। বাকি 194 মতো এরা হচ্ছে মেম্বার। আরেকটা জিনিস তোদের, এটাও একটা শর্ট কোশ্চেন আছে, ওয়ার্ল্ড হেলথ ডে কবে? 7th এপ্রিল। এটাও ডিনোট করে যেদিন বার্থ হয়েছিল ডাব্লিউএইচও, সেই দিনটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে সেলিব্রেটেড হয়। প্রত্যেক বছর একটা করে আলাদা থিম থাকে, আমি বলেছিলাম ওয়ার্ল্ড হেলথ ডেতে। সেই থিমটা কি করে চুজ হয়? যেগুলো যেগুলো পাবলিক হেলথ প্রায়োরিটি বলে ডাব্লিউএইচও মনে করে, সেই বছরে সেটা থিম হয়। এরপরে আছে কিছু অবজেক্টিভ। এই অবজেক্টিভের মধ্যে ফার্স্ট যেটা তোদের হেলথের ডেফিনেশন, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট physical, mental and social well-being and not merely an absence of disease or infirmity. এটা একদম হেলথের ডেফিনেশন। এইটা হচ্ছে ফার্স্ট অবজেক্টিভ ডাব্লিউএইচও। ডাব্লিউএইচও কি বলে? ডাব্লিউএইচও বলছে যে কোনো রেস, রিলিজিয়ান, কান্ট্রি, কন্টিনেন্ট, রিচ, পুয়ার, আমার কিছু দেখার দরকার নেই, সবাইকার ক্ষেত্রে অ্যাটেনমেন্ট অফ হেলথ হাইস্ট লেভেলে থাকবে। এটা হচ্ছে ফার্স্ট অবজেক্টিভ। এগুলোকে ইলাবোরেট করে করে বলা আছে এর পরের অবজেক্টিভ গুলো। দেখ, এনজয়মেন্ট করতে হবে, প্রোডাক্টিভিটি সবচেয়ে বেশি থাকতে হবে। আরেকটা জিনিস, দুটো কান্ট্রির মধ্যে ডেভেলপমেন্ট সমান নয়, তাহলে দুটো কান্ট্রির মধ্যে কমিউনিকেবল ডিজিজ বা নন কমিউনিকেবল ডিজিজের কন্ট্রোল আলাদা হতে পারে, সেইটাকেও ডাব্লিউএইচও ডেঞ্জার বলেই ধরেছে। পাকিস্তানের যতটা ইন্ডিয়া তার থেকে বেশি হতে পারে, ইন্ডিয়ার যতটা তার থেকে চায়নার বেশি হতে পারে। তাহলে এই যে পাকিস্তানের সঙ্গে চায়নার একটা বিরাট গ্যাপ হয়ে গেল, এইটাকেও পাবলিক হেলথ প্রায়োরিটির মধ্যে ডাব্লিউএইচও একটা ডেঞ্জার বলে মনে করে। এটা ওর অবজেক্টিভের মধ্যে আছে। আর কি আছে? হেলদি ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ড ইজ অফ বেসিক ইম্পর্টেন্স, দ্য এবিলিটি টু লিভ হারমোনিয়াসলি ইন এ চেঞ্জিং টোটাল এনভায়রনমেন্ট ইজ এসেন্সিয়াল টু সাচ ডেভেলপমেন্ট। তাহলে এই মোটামুটি 8টা থেকে 11টা পর্যন্ত অবজেক্টিভ আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। আমি 8টা দিয়েছি, এখানে আরো 3টে আছে, এই 3টে তোদের পড়ার জন্য হোমওয়ার্ক, আমি পরের ক্লাসে জিজ্ঞেস করব। লাস্ট যেগুলো দুটো মেন অ্যামেন্ডমেন্ট হয়েছে, একটা হচ্ছে 1978 এ আর একটা হচ্ছে 2000 এ। কি হয়েছে না, 1978 এ ডাব্লিউএইচও প্রথম বলে প্রাইমারি হেলথ কেয়ার এই টার্মটা ইউজ করা হয়। তার মানে কি, সমস্ত জায়গায় যে জন্য ইন্ডিয়াতে পিএসসি, সাব সেন্টার, এই জিনিসগুলো তৈরি হয় বা পরবর্তীকালে আসা এসছে, এগুলো হচ্ছে
একদম গ্রাসরুট লেভেলে যদি আমি পপুলেশনের কাছে হেলথ সার্ভিসটাকে পৌঁছে দিতে চাই, তাহলে সেখানে টার্সিয়ারি কেয়ার দিতে পারবো না, একদম গ্রামে আমি একটা বার্ন ইউনিট তৈরি করতে পারবো না। তাহলে কি পারবো, সেখানকার আম জনতার, মেন পাবলিকের যেটা মোস্ট ডিমান্ড সেটা ফুলফিল করব। এইটা শুধু ইন্ডিয়ার জন্য প্র্যাকটিকেবল বা অ্যাপ্লিকেবল নয়, সমস্ত ওয়ার্ল্ডের জন্য। সেই অ্যাপ্রোচটা এসেছিল 1978-এ আলমাটা কনফারেন্স হয়েছিল। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2000-এ ডব্লিউএইচও নিয়ে এসেছিল, সেইটাকে বলা হয় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। তারপরে সেই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসটাকে মডিফাই করে ডব্লিউএইচও করেছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এসডিজি। কেন? কারণ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসে যেগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে দেখা গেছে কতগুলো গোলকে সাস্টেন করে মেনটেন করাটা খুব জরুরি। যেরকম আমি বলেছিলাম, আজ আমরা টিবি মুক্ত ভারত বা কুষ্ঠ মুক্ত ভারত আমরা করে দিলাম, কাল থাকবে কিনা সেটাকেও মেনটেন করতে হবে। যেমন পোলিও, ইন্ডিয়া পোলিও ফ্রি 2011 থেকে, কিন্তু সেটা আগামী দিনেও থাকবে, সেইটা হচ্ছে মেনটেন করা মেন কাজ। মেম্বারশিপটা আমি বললাম, দেখ এখন প্রায় 194 মেম্বার স্টেট আছে, সবাইকার একটা করে ভোট আছে, আর দুটো অ্যাসোসিয়েট মেম্বার আছে যারা ভোটিং করতে পারে না। ডাব্লিউএইচওর ওয়ার্ক যদি বলিস, এক নম্বর ওয়ার্ক হচ্ছে প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ স্পেসিফিক ডিজিজ। কি কি স্পেসিফিক ডিজিজ? একটা আমরা সবাই জানি কোন ডিজিজটা এলিমিনেটেড এখন, স্মল পক্স ওয়ার্ল্ড থেকে চলে গেছে। কেন চলে গেছে? এটা ডাব্লিউএইচওর এক্সাম্পলারি একটা কাজ, যে পৃথিবীতে স্মল পক্স আর এখন নেই। কোথায় আছে? শুধুমাত্র একটুখানি এটা রাখা আছে, ভাইরাসটা রাখা আছে, সেটাও জেনেভাতে ডাব্লিউএইচওর একদম মেন ল্যাবরেটরি যেখানে, সেখানে রাখা আছে। আর কি? নেক্সট হচ্ছে পোলিও। পোলিও অনেকগুলো কান্ট্রিতে ইরাডিকেটেড, ইন্ডিয়া 2011 থেকে পোলিও ফ্রি, কিন্তু অনেকগুলো কান্ট্রি স্টিল নয়, যেমন বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, আরো কিছু একদম লোয়ার সোশিও ইকোনমিক কিছু কান্ট্রি আছে সেগুলো নয়। তাহলে সেগুলোতে পোলিও ফ্রি করার জন্য, পোলিও ইরাডিকেট করার জন্য এখনো ক্যাম্পেইন চালাচ্ছে। নেক্সট হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, জানি আমরা এগুলো খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে, ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, স্ট্রোক, হাইপারটেনশন, আর 3 টাইপের ক্যান্সার মেইনলি, ওরাল, ব্রেস্ট, সার্ভাইকাল। তাহলে এইগুলো নিয়ে এখন মেন ফোকাস ডাব্লিউএইচওর। আরেকটা ফোকাস আছে ডাব্লিউএইচওর খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউনিভার্সাল ইমিউনাইজেশন কভারেজ। ইউনিভার্সাল ইমিউনাইজেশন কভারেজের আন্ডারে ওরা কান্ট্রি ওয়াইজ ঠিক করে দেয় যে কোন কান্ট্রিতে কি টাইপের ইমিউনাইজেশন গুলো চললে সুটেবল। তারপরে প্রত্যেক কান্ট্রির নিজস্ব কিছু সিস্টেম থাকে, যেমন আমাদের কান্ট্রির পেডিয়াট্রিশিয়ান যে অর্গানাইজেশন আছে তারা ঠিক করে। তো এই দুটো মিলে একটা কান্ট্রির ইমিউনাইজেশন প্রোগ্রামটা ঠিক হয়। যেমন আমাদের ইন্ডিয়াতে একটা ভ্যাকসিন চলে যেটা ওয়ার্ল্ডে খুব বেশি জায়গায় চলে না, কি বল? বিশেষ করে আমেরিকাতে চলে না, ইউরোপে চলে না, কিন্তু ইন্ডিয়াতে লাগে। কোন ভ্যাকসিন? বিসিজি। বিসিজি সব কান্ট্রিতে নেই, কিন্তু ইন্ডিয়ার জন্য আবশ্যক, নিতেই হবে। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট অফ কম্প্রিহেন্সিভ হেলথ সার্ভিস। এইটা আমি একটু পড়ে শোনাচ্ছি। দেখ, WHO's most important single function is to promote and support national health policy development and the development of comprehensive national health programs. তাহলে এই যে কোনো কান্ট্রি ন্যাশনাল হেলথ পলিসি এবং প্রোগ্রাম কি লাইনে যাবে, কোন গাইডলাইনে যাবে, এটারও একটা ফ্রেমওয়ার্ক বলে দেয় WHO। তারপরে প্রত্যেক কান্ট্রির যে আলাদা প্ল্যানিং কমিশন থাকে, যেমন ইন্ডিয়ান নীতি আয়োগ, তারা ঠিক করে আমি কোন ফেজে কোথায় করব, কতটা করব, কোনগুলো আমার হাই প্রায়োরিটি অবজেক্টিভ, কোনগুলো পরের প্রায়োরিটি অবজেক্টিভ, কিন্তু ফ্রেমওয়ার্কটা WHO ঠিক করবে। কি কি জিনিসগুলো আরো দেখে? দিস ব্রড ফিল্ড অফ এন্ডিভিওর এনকম্পাসেস এ ওয়াইড ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটিস সাচ এজ অর্গানাইজিং health system based on primary health care, the development of health manpower and utilization. এইটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেক কান্ট্রি যে হেলথ স্ট্রাকচার গুলো আছে সেখানে কত ম্যান পাওয়ার থাকবে, এইটার একটা হিসেব কষা জরুরি। আমি যদি বলি আমার প্রাইমারি হেলথ সেন্টারে আমি 3-4 রকমের স্পেশালিস্ট দিয়ে দেবো, সেই ম্যান পাওয়ার আমি দিতে পারবো না, তাহলে কতটা মিনিমাম ক্রাইটেরিয়া সেটা WHO বলে দেয়। ফ্যামিলি হেলথের একটা মেন কারণ হচ্ছে পপুলেশন স্টেবিলাইজেশন। এই জন্য 1970 থেকে এটার পেছনে WHO লেগে আছে।
কন্ট্রাসেপটিভ ডিভাইস বা তার যে অ্যাপ্রোচগুলো যেগুলোকে ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচ বলে, মানে কি যেরকম আমরা কফি শপে গেলে বিভিন্ন টাইপের কফির অপশন পাই, সেই রকম কন্ট্রাসেপটিভ অপশন সমস্ত মানুষকে দেওয়ার কথা ডব্লিউএইচও বলেছে, যে আপনি কি কি কন্ট্রাসেপটিভ অপশন আছে মানুষকে দিন, মানুষের কাছে পৌঁছে দিন, তারপর মানুষ ঠিক করবে সে কোনটা চুজ করবে। এটা পপুলেশন স্টেবিলাইজেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ। আর এই যে তোদের ফ্যামিলি স্টাডি করা হয় এটার কথাও ডব্লিউএইচওই বলেছে, কেন কি কমিউনিটিতে একটা ফ্যামিলি অ্যাজ এ ইউনিট কাজ করে, সেখানে একটা ইন্ডিভিজুয়াল কাজ করে না। তাহলে সেই ফ্যামিলিটা কিরকম, সুস্থ না অসুস্থ, তার উপরে সেই কমিউনিটিটা সুস্থ না অসুস্থ ডিপেন্ড করে, ইন্ডিভিজুয়ালের ওপর নয়। তাহলে এটাও কিন্তু ডব্লিউএইচওর বলা। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্টাল হেলথ। এনভায়রনমেন্টাল হেলথের মধ্যে একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে ওয়ার্ক প্লেস যে সমস্ত সুরক্ষাগুলো আছে সেগুলো। আদারওয়াইজ হচ্ছে কিছু নিউ ইকুইপমেন্ট বেরোলো, কোনো মেডিকেল ইকুইপমেন্ট বেরোলো, সেইটার থেকে কোনো রেডিয়েশন হ্যাজার্ড আছে কিনা, কোনো কেমিক্যাল হ্যাজার্ড আছে কিনা, কোনো ক্যান্সারাস কোনো কার্সিনোজেন আছে কিনা, এগুলো ডিটেক্ট করা ডব্লিউএইচওর কাজ। নেক্সট হচ্ছে হেলথ স্ট্যাটিস্টিক্স। এটাও 3 রকমের হেলথ স্ট্যাটিস্টিক্স ডেটা ডব্লিউএইচও রেগুলারলি পাবলিশ করে, একটা উইকলি, একটা মান্থলি, একটা ইয়ারলি। একটা উইকলি, একটা মান্থলি নয়, কোয়ার্টারলি, আর একটা ইয়ারলি, 3 রকমের। এই ডেটাগুলোর জন্য একটা ইউনিফাইড হেলথ লিটারেচার অ্যান্ড ইনফরমেশন সিস্টেম আছে, যেটাকে মেডলার্স বলে, নামটা মনে রাখতে হবে, মেডিকেল লিটারেচার অ্যানালিসিস অ্যান্ড রিট্রাইভাল সিস্টেম। এটা ইউএসএ ন্যাশনাল লাইব্রেরিতে যুক্ত। আর বায়োমেডিক্যাল রিসার্চের ব্যাপারে ডব্লিউএইচও ডাইরেক্ট ইন্টারভেন করে না, ডব্লিউএইচও ডাইরেক্ট রিসার্চ অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত নয়, কিন্তু কোন জায়গায় লোকালি কি রিসার্চ হবে সেগুলো গ্র্যান্ট দেওয়া এবং পলিসি মেকিং এর জন্য, মানে একদম উপর লেভেলে কি রিসার্চ হবে সেইগুলো অ্যাপ্রুভ করা, এগুলো ডব্লিউএইচওর কাজ। লাস্টলি হচ্ছে কোঅপারেশন উইথ আদার অর্গানাইজেশন, এটা থাকবেই। এটাকে আমাদের যে কোনো ন্যাশনাল প্রোগ্রামের ক্ষেত্রে আমরা বলি ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন, মানে বিভিন্ন সেক্টরের মধ্যে কোঅর্ডিনেশন, যেমন হচ্ছে হেলথ সেক্টর, সোশ্যাল সেক্টর, ফিনান্স সেক্টর, সেই রকম আদার্স যে সেক্টরগুলো আছে, যেমন ইউনিসেফের সঙ্গে ডব্লিউএইচওর কানেকশন আছে, ইউএনডিপির সঙ্গে ডব্লিউএইচওর কানেকশন আছে, এফএওর সঙ্গে ডব্লিউএইচওর কানেকশন আছে। এইগুলো হচ্ছে কোঅপারেশন। স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট, মেইনলি দেখ 3টে স্ট্রাকচার আছে, দ্য ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, একটা দ্য এক্সিকিউটিভ বোর্ড, আর একটা দ্য সেক্রেটারিয়েট। 3টে। ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিটা কি, এইটা ডেলিগেটস থাকে প্রত্যেকটা মেম্বার স্টেটের জন্য, ইচ অফ হ্যাজ 1 ভোট, মানে যে ওই নর্মালি 194 মেম্বার আছে, তার মধ্যে ইন্ডিয়া একটা পড়ে, তাহলে ইন্ডিয়ার একটা ভোট আছে এবং ইন্ডিয়া একটা মেম্বার। এই রকমের যে একদম হাইয়েস্ট লেভেল আছে এটা হচ্ছে হেলথ পার্লামেন্ট বলা যেতে পারে, ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি। তাহলে এটা ইন্টারন্যাশনাল লেভেলের হেলথ পার্লামেন্ট। তারপরে আসছে এক্সিকিউটিভ বোর্ড, এখানে এই মুহূর্তে মেম্বার আছে 34। আর বলা আছে ডব্লিউএইচও 6টা রিজিয়ন আছে, গোটা ওয়ার্ল্ডকে 6টা ভাগে ভাগ করে ডব্লিউএইচও অফিস করে দিয়েছে, সেই 6টা ভাগের থেকে এক একটা জায়গা থেকে বাকিগুলো কন্ট্রোলড হয়। তাহলে বলা আছে যে যে কোনো ভাগ থেকে অ্যাটলিস্ট 3টে করে মেম্বার এক্সিকিউটিভ বোর্ডে থাকবে, না হলে দেখা গেল ডেভেলপড কান্ট্রিতে সবচেয়ে বেশি মেম্বার আছে 12 জন, আর এখানে ইন্ডিয়ার যে আন্ডার ডেভেলপ জায়গাগুলো আছে সেখানে হয়তো একটা মেম্বার, সেরকম চলবে না, 3টে মেম্বার মিনিমাম থাকতে হবে। আর সবচেয়ে বেশি 34টা মেম্বার আছে টোটাল। সেক্রেটারিয়েট যেটা, এটা হচ্ছে ডিআই, ডিরেক্টর জেনারেল যিনি থাকেন ডিজি, তিনি হেড করেন সমস্ত ফাংশন গুলো সেক্রেটারিয়েটের আন্ডারে হয়। এই সেক্রেটারিয়েটের আন্ডারে অনেকগুলো ডিভিশন আছে, তার ডিভিশনগুলোর নাম লেখা আছে, এতগুলো ডিভিশন অরিজিনালি ডব্লিউএইচওর আছে বা ডব্লিউএইচও এতগুলো ডিভিশনে ফাংশন করে। কি কি, ডিভিশন অফ এপিডেমিওলজিক্যাল সার্ভাইলেন্স এন্ড হেলথ সিচুয়েশন এন্ড ট্রেন্ড অ্যাসেসমেন্ট, দেন ডিভিশন অফ কমিউনিকেবল ডিজিজ, division of vector biology and control, division of environmental health, division of public information and education for health, division of mental health, division of diagnostic, therapeutic and rehabilitative technology, division of strengthening of health service, division of family health, division of non-communicable disease, division of health manpower development, division of information system support, ডিভিশন অফ পার্সোনাল এন্ড জেনারেল সার্ভিস এন্ড ডিভিশন অফ বাজেট এন্ড ফিনান্স। 14টা ডিভিশন আছে। এর মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই মনে রাখতে হবে। ইন্ডিয়া পড়ে, সেটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়া রিজিয়নে।
এখানে যে হেড অফিসটা সেটা হচ্ছে নিউ দিল্লিতে আছে, ইন্দ্রপ্রস্থ স্টেটে আছে। এইখানে ইন্ডিয়ার আন্ডারে 11টা মেম্বার কান্ট্রি আছে। কি কি কান্ট্রি আমি নাম লিখে দিয়েছি দেখ, বাংলাদেশ, ভুটান, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড আর তিমুর লেসলে, তিমুর আইল্যান্ড। তাহলে 11টা আছে। আর যে রিজিওনাল অফিস বললাম আমি 6টা আছে। কোথায় কোথায়? একটা আফ্রিকান রিজিয়ন, তার হেডকোয়ার্টার কঙ্গোতে। আমেরিকান রিজিয়ন ইউএসএ ওয়াশিংটন ডিসি। সাউথ ইস্ট এশিয়া রিজিয়ন আমি বললাম ইন্ডিয়ার নিউ দিল্লি। ইউরোপিয়ান রিজিয়ন হচ্ছে ডেনমার্কের কোপেনহেগেন। ইস্ট মেডিটেরিয়ান রিজিয়ন ইজিপ্ট কায়রো। ওয়েস্টার্ন প্যাসিফিক রিজিয়ন হচ্ছে ম্যানিলা ফিলিপিন্স। তাহলে এতগুলো রিজিয়ন আছে 6টা, তার মধ্যে ইন্ডিয়াটা মনে রাখতে হবে। ইন্ডিয়ার আন্ডারে যে 11 কান্ট্রি আছে এটা মনে রাখতে হবে। এরপরে তোদের যে নামটা বললাম ইউনিসেফ, দেখ ইউনিসেফ তৈরি হয়েছিল 1946 এ। তখন নাম ছিল ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এইটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে গিয়ে আলাদা নাম হয়ে গেছে ইউএন চিলড্রেন্স ফান্ড, কিন্তু ইনিশিয়ালটা ইউনিসেফই রাখা আছে। এর হেড অফিস ইন্ডিয়াতে, সিমিলারলি নিউ দিল্লিতে। এবং আর তার সঙ্গে যে কান্ট্রিগুলো সার্ভ করে সেগুলো হচ্ছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মালদ্বীপ, মঙ্গোলিয়া, নেপাল। ডাব্লিউএইচওর কাজ সবচেয়ে বেশি ব্রড, তোদেরকে আমি বললাম বা তোরা অনেকটা জানিস। ইউনিসেফের মেন কাজ কি? কোনো আইডিয়া যে ইউনিসেফ কি টাইপের কাজ করে ইন্ডিয়াতে নরমালি? বল, নামটা শুনে আইডিয়া কর কি নাম আছে। চাইল্ড যোগ আছে, তাহলে চাইল্ডের কি কাজ করবে? হ্যাঁ, ফান্ড কালেকশন কেন? মানে চাইল্ডের জন্য কি কাজ করবে? কি? হেলথ। হ্যাঁ, হেলথের জন্য আরো স্পেসিফিক বল, চাইল্ডের কি লাগে? ফার্স্টেই কি লাগে জন্মানোর পর? নিউট্রিশন একটা মানে ভালো অ্যাসপেক্ট, ঠিক বলেছিস। জন্মানোর পর নিউট্রিশন লাগে না, 6 মাসের পর। ভ্যাকসিন। তাহলে মেন দুটো ইম্পর্টেন্ট কাজ, একটা হচ্ছে ভ্যাকসিন আর একটা হচ্ছে নিউট্রিশন। এই দুটো হচ্ছে মনে রাখবি ইউনিসেফের মেন কাজ। দেখ ফার্স্টেই হচ্ছে চাইল্ড হেলথ। এই চাইল্ড হেলথের মধ্যে ইন্ডিয়ার বিসিজি ভ্যাকসিনেশন প্রোগ্রামটা একদম শুরু থেকে ইউনিসেফ সাপোর্ট করে। এছাড়াও অনেকগুলো ভ্যাকসিন প্ল্যান্ট, ডিডিটি প্ল্যান্ট এগুলো তৈরি করাতে আর্থিক সহযোগিতা করেছে, বা রাদার বলা যায় বিল্ডই করে দিয়েছে ইউনিসেফ। আচ্ছা, তারপরে এই যে ম্যানুফ্যাকচার অফ ট্রিপল ভ্যাকসিন, পেন্টাভ্যালেন্টের আগে যখন ছিল ডিপিটি, এগুলো সব ইউনিসেফের করে দেওয়া। তারপর হচ্ছে আয়োডাইজ সল্ট, এগুলো ইউনিসেফের করে দেওয়া। পরবর্তীকালে আয়োডাইজ সল্টটা টাটা তৈরি করে। চাইল্ড নিউট্রিশন এটাও একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। ম্যালনারিশ যে চিলড্রেন গুলো থাকে, আন্ডার 5 যে বাচ্চাগুলো আছে, যেগুলো খুব বেশি মর্টালিটি হয়ে যায়, মরবিডিটি বেশি থাকে, গ্রোথ চার্ট থেকে শুরু করে গ্রোথ মনিটরিং অ্যাক্টিভিটি, আইসিডিএস এ যে খাবার বানানো, এগুলো সব ফান্ডিং, কনসেপ্ট, অ্যাডভাইজারি ইউনিসেফের দেওয়া প্রথম থেকে। ঠিক আছে। আরো কিছু কিছু যেমন খুব সিভিয়ারলি ম্যালনারিশ কিছু বাচ্চা থাকে, যাদেরকে আমরা লো কস্টে হাই প্রোটিন খাবার খাওয়াতে পারি, তার জন্য রিজিয়ন ওয়াইজ আলাদা আলাদা কিছু ফুড মিক্সচার বানানো হয়। যে রিজিয়নে যেরকম খাবার পাওয়া যায় সেইটা দিয়ে, সেগুলো ইউনিসেফ সাপোর্ট করে। আর ইন্ডিয়ার যেটা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন, এনআইএন, আমি বলেছিলাম এনআইএন পুনে, তারা হেল্প করে। এছাড়াও ফ্যামিলি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ারে কাজ করে। এডুকেশন, ফর্মাল অ্যান্ড নন ফর্মাল এডুকেশনে ইউনিসেফ কাজ করে। নন ফর্মাল এডুকেশনটা কোথায় দেওয়া হয় আর সেটা কি বস্তু? ভেরি গুড, অঙ্গনবাড়ি। স্কুলে অ্যাট দ্য এজ অফ 6 বা 6+ ক্লাস 1-এ ভর্তি হয়। তার আগে বাচ্চারা কিছু শেখে। কি শেখে? সেটাকে বলে প্রি স্কুল এডুকেশন। স্কুলে যাওয়ার আগে যে এডুকেশন, সেইটা অঙ্গনবাড়িতে শেখানো হয়। সেগুলো কিন্তু এর কাজ, ইউনিসেফের কাজ, ইউনিসেফ তৈরি করেছিল। আচ্ছা, লাস্ট যে ফাংশনটা, এটা আবার খুব ইম্পর্টেন্ট, দেখে রাখ, এটা নামটা মুখস্থ করে রাখবি। এটাকে বলা হয় কারেন্টলি ইউনিসেফের যে কনসেপ্ট, সেটাকে বলা হয় গোবি, GOBI, গোবি ফাংশন। এটা মনে রাখবি, কোশ্চেন আসে। G ফর গ্রোথ চার্ট টু বেটার মনিটর চাইল্ড ডেভেলপমেন্ট, O ফর ওরাল রিহাইড্রেশন টু কমব্যাট ডায়রিয়া, B ফর ব্রেস্ট ফিডিং, I ফর ইমিউনাইজেশন। চারটে মেন কাজ। WHO
ইউনিসেফ, এই দুটো খুব ইম্পর্টেন্ট ফর শর্ট নোটস বা লং কোশ্চেন বা যাই হোক। এরকমই আরো বাকি যেগুলো আছে সেগুলো তুলনায় একটু কম ইম্পর্টেন্ট কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট অ্যাব্রিভিয়েশন গুলো জিজ্ঞেস করবে ইয়েতে ভাইভাতে, আর রেড ক্রসটা একটু ভালো করে পড়বি। এরপরে আছে ইউএনডিপি। ইউএনডিপির ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এস্টাবলিশড হয়েছিল 1966 এ। নাম্বার অফ কান্ট্রি মেম্বার অনেক আছে, রিচ পোর সবাই আছে। আর কি কিতে কাজ করে? ইকোনমিক, সোশ্যাল, যে কোনো সেক্টর, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, এডুকেশন, সায়েন্স, হেলথ, সোশ্যাল ওয়েলফেয়ার সব। ইউএনডিপি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউএনডিপি। এরপরে হচ্ছে ইউএনএফপিএ, ইউএন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। এটা তৈরি হয়েছিল, ইন্ডিয়াতে কাজ করছে 1974 থেকে। এটার মেন ফাংশন ইন্ডিয়াতে হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং আর এমসিএইচ কেয়ার, ফ্যামিলি প্ল্যানিং, এমসিএইচ কেয়ার। ইউএন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস, ইউএনএফপিএ, ইউএনডিপি, ইউএনএফপিএ। এফএও, এফএওর নাম তোরা অনেকবারই শুনেছিস। এফএওর মতো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, এফএও। এফএওর মতো ইন্ডিয়াতে যে অর্গানাইজেশনটা আছে সেটাকে কি বলে? হ্যাঁ ঠিক ঠিক। তাহলে এই ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনটা ফর্ম হয়েছে 1945 এ। এর কিছু স্পেসিফিক এম ছিল, নাম শুনেই বোঝা যাচ্ছে এটা মেইনলি খাবার বা নিউট্রিশন রিলেটেড। দেখ এম গুলো তাই, টু হেল্প নেশনস রেজ লিভিং স্ট্যান্ডার্ড, to improve nutrition of the people of all countries, to increase the efficiency of farming, forestry and fishery, to better the condition of rural people, and through all this means to widen the opportunity of all people for productive work. Lastly এর কাজ যেটা সেটা হচ্ছে সমস্ত পপুলেশনকে রাইট প্রপোর্শনে, রাইট অ্যামাউন্টে ব্যালেন্সড নিউট্রিশন প্রোভাইড করা হচ্ছে মেন কাজ। কারণ কি? রাইট প্রপোর্শন এই কারণেই, শুধুমাত্র আন্ডার নিউট্রিশন নয়, ওভার নিউট্রিশনটাও এখন একটা বড় প্রবলেম, সেই জন্য রাইট প্রপোর্শন। আইএলও হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এর একটা কাজ বুঝতেই পারছি, সমস্ত কান্ট্রিতে লেবারদের সুরক্ষা, ফিজিক্যালি, মেন্টালি, নিউট্রিশনালি বা হেলথ ওয়াইজ কেউ যদি দেখে থাকে সেটা হচ্ছে আইএলও। এর তিনটে পারপাস আছে: to contribute to the establishment of lasting peace by promoting social justice, to improve through international action labor conditions and living standards, and to promote economic and social stability. এগুলো ব্রডার ফাংশন। কান্ট্রি ওয়াইজ প্রত্যেক কান্ট্রির লেবারদের জন্য আলাদা কিছু ল থাকে, কিছু তার নিয়ম থাকে, রুলস রেগুলেশনস থাকে। একটা লেবার রিলেটেড ল এর নাম বল। লেবার রিলেটেড একটা যে কোনো ল, তোদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। ইএসআই নাম শুনেছিস তো? ইএসআই, ইএসআই মানে কি? এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট, তাই তো? এসিক নাম শুনিসনি? যে কোনো একটা ফ্যাক্টরি বা ছোট কারখানা যাই হোক বা বড় কারখানা, সেখানে যদি কিছু এমপ্লয়েড পারসন থাকে, নেমলি 10 or more, তাহলে তাদের হেলথ বেনিফিট দেখার দায়িত্ব এমপ্লয়ারের। একটা পোর্শন এমপ্লয়ারের ওপর থাকে। এমপ্লয়িকে যে টাকা দেওয়া হচ্ছে অ্যাজ ওয়েজেস বা স্যালারি, তার কিছুটা পোর্শন কেটে রাখা হয়। সিমিলারলি এমপ্লয়ার যে আছে তেও সেই পরিমাণ টাকা নিজের থেকে দিতে হয়, সেই টাকাটা অ্যাজ মেডিকেল ইন্স্যুরেন্স ইএসআই এর ঘরে জমা থাকে। এটা একটা অ্যাক্ট, এটা করতেই হবে ইএসআইসি। আরো কিছু অনেক বেনিফিট আছে, যদি কোনো এমপ্লয়ি অসুস্থ হয় সে সিকনেস বেনিফিট পাবে না পাবে না, কতদিন অসুস্থ থাকলে পাবে, এগুলো আলাদা করে দেখার আছে। তো ইএসআইসি পড়ানো হয়নি? হয়নি না? নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক শুনেই বুঝতে পারা যাচ্ছে মেইনলি যে ডেভেলপিং প্রজেক্ট গুলো আছে, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে নেমলি পপুলেশন প্রজেক্ট, এগুলোতে হিউজ প্রজেক্ট, প্রচুর ফান্ডিং লাগে, যে টাকা লোন দরকার পড়ে সেগুলো ওয়ার্ল্ড ব্যাংক দেয়। এই পাওয়ার আছে ব্যাংকের বোর্ড অফ গভর্নরসদের কাছে,
ইন্ডিয়ার পপুলেশন প্রজেক্টটা এই মুহূর্তে ওরা ফান্ড করছে মেনলি সমস্ত ডেভেলপমেন্টাল ওয়ার্কগুলোর জন্য, সেটা রোড কন্ডিশন হতে পারে, ইলেকট্রিসিটি হতে পারে, বা এই যে বললাম পপুলেশন প্রজেক্ট, সবগুলোর জন্য ফান্ডিং ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে আসে, ইন্ডিয়ার জন্য নয়, সব ডেভেলপিং কান্ট্রির জন্য। নেক্সট হচ্ছে ইউসেড, এইটা হচ্ছে বাইল্যাটারাল এজেন্সি, হেলথ ওয়ার্ক অফ বাইল্যাটারাল এজেন্সি। বাইল্যাটারাল এজেন্সি মানে কি? বাইল্যাটারাল এজেন্সি মানে কি? বাইল্যাটারাল এজেন্সি কি মনে হচ্ছে? দেখ, এই অনেকগুলোর সঙ্গে যুক্ত। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউসেড, পাবলিক ল 480, ফুড অ্যান্ড পিস প্রোগ্রাম, ইউএস এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক, মানে এ ফিনান্সিয়ালের সঙ্গেও যুক্ত, হেলথের সঙ্গেও যুক্ত, হেলথকে সাপোর্ট করতে পারে, ফিনান্স আর্ন করতে পারে, কিন্তু মেইনলি ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইউসেড, ঠিক আছে? এই বাকিগুলোর সঙ্গে যুক্ত, বাইল্যাটারালি যুক্ত, মানে কোনো একটা দিকে যুক্ত নয়, অনেকগুলো দিকে যুক্ত, সেই জন্য এগুলোকে বাইল্যাটারাল বলা হয়। যেমন WHO শুধু হেলথ ফাংশন করে, তার নিজস্ব বডি আছে, এর সেরকম নিজস্ব বডি থাকলেও এই ব্যাংকের সঙ্গে যুক্ত, হেলথের সঙ্গেও যুক্ত, উল্টো দিক, ওইখান থেকে টাকা নিতে পারে, নিজেও টাকা দিতে পারে, ব্যাংকে লোন, মানে ব্যাংকের কাছ থেকে লোন নিতে পারে, আবার কাউকে লোন দিতে পারে, এই জন্য বাইল্যাটারাল এজেন্সি। কলম্বো প্ল্যান, এই কথাটা মাথায় রাখবি। কলম্বো শুনেই মনে হচ্ছে যে একদম শ্রীলঙ্কাতে হয়েছিল, ঠিক তাই হয়েছিল। এটা 1950-তে হয়েছিল, কমনওয়েলথ গেমসের সময় হয়েছিল। এখানে 20টা ডেভেলপিং কান্ট্রি এর মেম্বার আছে, আর 6টা অন্য কান্ট্রি, তার মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, ইউকে, ইউএসএও আছে। এরা মেনলি হেলথ প্রমোশন থ্রু ফেলোশিপ, একই টাইপের কাজ। নামগুলো মনে রাখা, সিদা আর ডানিডা, এই দুটো মনে রাখবি। এস হচ্ছে কার জন্য? সুইডিশ, ডি ফর ডেনমার্ক, তাহলে একটা সুইডিশ মানে সুইডেন হেল্প করে, আর একটা ডেনমার্ক হেল্প করে। সুইডেন বা সুইডিশরা কাকে হেল্প করে? ইন্ডিয়ার যে টিবি প্রোগ্রামটা আছে সেটাকে হেল্প করে, অ্যান্টি টিবি ড্রাগ, টিবির মাইক্রোস্কোপ, তারপরে টিবির মাইক্রোস্কোপ যারা দেখবে তাদের ট্রেনিং, এই সমস্তগুলো, মাইক্রোস্কোপি যে ফিল্ম, সমস্ত কিছু দেয় হচ্ছে সুইডিশ। একদম ইনসেপশন অফ আরএনটিসিপি, আরএনটিসিপির আগে কি ছিল? এনটিসিপি, এখন তো হয়ে গেছে এনটিইপি, ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম। তাহলে টিবি প্রোগ্রামটার হেল্প করে কে? সিদা। আর ডানিরা কি করে? ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রাম, মানে ইন্ডিয়ার যেটা চোখের যে প্রোগ্রামটা আছে, ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রামটাকে হেল্প করে হচ্ছে ডেনমার্কের ডানিরা। এটা মনে রাখবে, এটুকু বলতে পারলেই হবে। এরপরে এনজিও আছে দুটো মেন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রকফেলার ফাউন্ডেশন, একটা হচ্ছে ফোর্ড ফাউন্ডেশন। নামগুলো জানতেই হবে, রকফেলার ফাউন্ডেশন, ফোর্ড ফাউন্ডেশন। রকফেলারটা কি? জন ডি রকফেলার করেছিলেন 1913-এ, শুধুমাত্র ফার্স্টে ওয়েলবিং অফ ম্যানকাইন্ড এইটাই প্রমোট করতো, যেটা ইন্টারন্যাশনাল রেড ক্রস করে। মানে কি? ইন্টারন্যাশনাল রেড ক্রস কি করে তৈরি হয়েছিল? হেনরি ডুনান্ট বলে একজন বিজনেসম্যান ছিলেন, উনি হেঁটে যাচ্ছিলেন নিজের কান্ট্রিতে, তখন একটা ভয়ানক ওয়ার হয়ে গেছিল, যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে বহু মানুষ অসুস্থ হয়ে, মৃত হয়ে, বাচ্চা থেকে শুরু করে মহিলা পর্যন্ত রাস্তার ধারে পড়ে পড়ে কাঁদছিল। সেইটা দেখে ওনার মনে হয়েছিল যে না, হিউম্যানিটেরিয়ান একটা কাজ করা দরকার, একটা অর্গানাইজেশন করা দরকার। তখন তৈরি হয়েছিল ইন্টারন্যাশনাল রেড ক্রস। তাহলে হিউম্যানিটেরিয়ান কারণে একজন আমার সামনে আহত হয়ে কাঁদছে, তাকে আমি হেল্প করবো না? এটা হতে পারে না। সেই রকম কাজ ফার্স্টে রকফেলার ফাউন্ডেশন করতো, পরে রকফেলার ফাউন্ডেশন আরো অনেক কাজ করে। দেখ লেখা আছে, অ্যাডভান্সমেন্ট অফ লাইফ সায়েন্স, সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস, এগ্রিকালচার সায়েন্স, অনেক কিছুতে এরা এখন কানেক্টেড। আর ফোর্ড ফাউন্ডেশন কি করে? ফোর্ড ফাউন্ডেশন মেইনলি পড়াশোনার দিকটা বেশি দেখে, মানে পড়াশোনার দিক বেশি দেখে মানে স্কলারশিপ গুলো দেয়, বড় বড় যে স্কলারশিপ সেইগুলো ফোর্ড ফাউন্ডেশন দেয়, এটা জানবি। ওরিয়েন্টেশন ট্রেনিং সেন্টার, রিসার্চ কাম অ্যাকশন প্রজেক্ট, এগুলো আছে। আরেকটা এখানে আমি নাম দিইনি বা পার্কেও নাম নেই, বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশন বলেও আরেকটা বড় এনজিও আছে, এটা নাম শুনেছিস? এই বিলটা হচ্ছে মাইক্রোসফটের ওনার, সেই বিল, বিল গেটস। আচ্ছা, ফোর্ড ফাউন্ডেশনের পরে হচ্ছে কেয়ার। কেয়ারের নামটাও জানতে হবে, ফুল ফর্মটা হচ্ছে কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স এন্ড রিলিফ এভরিওয়্যার
এটা ইন্ডিয়াতে 1950 থেকে অপারেশনাল। ফার্স্টে এটা শুধুমাত্র ফুড দিত এজ গ্রুপ অফ 6 to 11 ইয়ার্স, পরে এটা আরো অন্য অনেক কিছুতে হেলথ আর ইনকাম রিলেটেড অ্যাক্টিভিটিতে এখন কানেক্টেড। ইন্টারন্যাশনাল রেড ক্রসটা আমি বললাম, দেখ সুইস বিজনেসম্যান হেনরি ডুনান্ট উনি এই ব্যাপারটা দেখেছিলেন, এই যে ব্যাটেল অফ সোলফেরিনো হয়েছিল ওখানে দেখেছিলেন, তারপরে এই এটা তৈরি করেন। এটা শুধুমাত্র হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক করা হয়, রেস্কিউ করা হয়, ট্রিটমেন্ট দেওয়া হয়, তার ফুড শেল্টারের ব্যবস্থা করা হয় এগুলো। এরপরে দেখা গেল যে শুধুমাত্র ওয়ারে যে একটা মানুষের ক্ষতি হয় এরকম নয়, আরেকটা জিনিসও হয়। কিসে হয়? ডিজাস্টার। যে কোনো রকমের ডিজাস্টারে ভালো রকমের ক্যাজুয়ালিটি হতে পারে বা উন্ডেড হতে পারে বা ডিসাবিলিটি হতে পারে, সেইগুলো হেল্প করার জন্য পরবর্তীকালে ইন্টারন্যাশনাল রেড ক্রস হেল্প করে। ইন্টারন্যাশনাল রেড ক্রসের মতোই ইন্ডিয়ান রেড ক্রস আছে, তার মধ্যে আবার জুনিয়র রেড ক্রস একটা আছে, মানে ইয়ং জেনারেশনকে নিয়ে তারা এই জুনিয়র রেড ক্রসটা চালায়। মেইনলি ভিলেজ আপলিফমেন্ট বা ভিলেজকে দেখা, যে জায়গাগুলো একদম লো প্রায়োরিটি যেখানে পৌঁছানো যায় না সেই জায়গাগুলোকে হেল্প করা, এগুলো হচ্ছে এই জুনিয়র রেড ক্রসের কাজ। আর ইন্ডিয়ান রেড ক্রসের অবজেক্টিভটা দেখ, এটা কিন্তু শুধুমাত্র ওই ওয়ার বা ডিজাস্টারের সঙ্গে জড়িয়ে নয়, ইমপ্রুভমেন্ট অফ হেলথ, প্রিভেনশন অফ ডিজিজ এন্ড মিটিগেশন অফ সাফারিং। তাহলে যে কোনো কারণেই যদি এই তিনটে হয় সেগুলোকে টেক ওভার করাই হচ্ছে ইন্ডিয়ান রেড ক্রসের কাজ। এরপরে চলে আসছি আমি এসডিজি, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। 17টা গোল আছে, জানি মনে রাখা ডিফিকাল্ট, কিন্তু যদি কোশ্চেন আসে, এখনকার কোশ্চেন প্যাটার্ন একটু আলাদা, গোলগুলোর নামগুলো চেষ্টা করবি মনে রাখার, অ্যাটলিস্ট গোলগুলোর নামটা ছোট্ট যথেষ্ট, মনে রাখতে পারলে একটা করে লাইন লেখা যাবে। আমি কি বললাম, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস যেটা ছিল সেইটাকেই পরবর্তীকালে এসডিজিতে আরো ভালো করে কনভার্ট করা হয়েছে। কেন? দেখ কত সালে হয়েছে, 2015-এ হয়েছে, আর 2030 পর্যন্ত এই এসডিজির এজেন্ডা দেওয়া আছে। এম হচ্ছে গ্লোবাল গোলস ইজ পিস অ্যান্ড প্রসপারিটি ফর পিপল অ্যান্ড দ্য প্ল্যানেট while tackling climate change and working to preserve oceans and forests। তাহলে শুধুমাত্র হেলথ অ্যান্ড ওয়েলবিং নয়, তার সঙ্গে আমাদের যে কন্টিনেন্ট গুলো, ফরেস্ট্রি, ক্লাইমেট, এনভায়রনমেন্ট, ওশেন হেলথ বা অ্যাকোয়াটিক লাইফ, সমস্ত কিছু এর মধ্যে ঢোকানো আছে। দেখ গোল নাম্বার 1 হচ্ছে নো পভার্টি, এটা হচ্ছে 1 নাম্বার গোল। কি বলা আছে? ইকোনমিক গ্রোথ মাস্ট বি ইনক্লুসিভ টু প্রোভাইড সাস্টেনেবল জবস অ্যান্ড প্রমোট ইকুয়ালিটি। তাহলে আমি যে বলেছিলাম তোদের নীতি আয়োগ যখন পড়িয়েছিলাম, 1 নম্বরে কি ছিল? 1 নম্বরে আমি বলেছিলাম যে স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ানো, নীতি আয়োগ বলেছে এটা 1 নম্বর ফাংশন ছিলাম। যদি স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়াতে হয় তাহলে কি বাড়াতে হবে? ইনকাম বাড়াতে হবে, তবে তো স্ট্যান্ডার্ড অফ লিভিংটা বাড়বে। তাহলে সেই ইনকাম বাড়ানোটা ছিল 4 নম্বর পয়েন্ট। তাহলে 1 নম্বরে গোলে কিন্তু এসডিজিতে তাই বলা আছে পভার্টি রাখা চলবে না, মানে আমাকে জব অপরচুনিটিস তৈরি করতে হবে। গোল নাম্বার 2 হচ্ছে জিরো হাঙ্গার, এটা আমরা জানি সবসময়তে। দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার সেক্টর অফার্স কি সলিউশনস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ইজ সেন্ট্রাল ফর হাঙ্গার অ্যান্ড পভার্টি ইরাডিকেশন। তাহলে গোল নাম্বার 2 এর সঙ্গে গোল নাম্বার 1 কিন্তু কিছুটা হলেও জড়িয়ে। হাঙ্গার আমরা কখন অ্যাভয়েড করতে পারবো? যদি কেউ পুয়ার না থাকে, থাকলে তো একটা কম্পোনেন্ট চলে এলো, একটা রিস্ক ফ্যাক্টর চলে এলো। পুয়ার নেই, তখন আমরা হাঙ্গার জিরো করার দিকে 1 পায়ে গোলাম। যদি হাঙ্গার জিরো করার দিকে 1 পায়ে করতে হয়, তখন কি খাবারটা সেই পরিমাণে থাকতে হবে। যেহেতু পপুলেশন একটা বিস্ফোরণ হয়েছে, এত পপুলেশনের জন্য খাবার তো অ্যাভেলেবেল হতে হবে। সেটা কার দায়িত্ব? সেটা হচ্ছে সেই রিলেটেড সেক্টর, মানে ফুড এগ্রিকালচার সেক্টরের দায়িত্ব ওই পরিমাণ খাবার যোগান দেওয়া। গোল নাম্বার 3 কি? গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং। এরপরে হেলথের কথা এলো। এনসিওরিং হেলদি লাইভস অ্যান্ড প্রমোটিং দ্য ওয়েলবিং ফর অল অ্যাট অল এজেস ইজ এসেন্সিয়াল টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট। নাম্বার 4 হচ্ছে কোয়ালিটি এডুকেশন। অবশ্যই এডুকেশন ভীষণ ইম্পর্টেন্ট, যেটা বললি। Obtaining a quality education is the foundation to improving people's lives and sustainable development. গোল 5 হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, এটাও খুব ইম্পর্টেন্ট।
জেন্ডার ইকুয়ালিটি ইজ নট অনলি এ ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, অবশ্যই এটা ফান্ডামেন্টাল হিউম্যান রাইট তো অবশ্যই, বাট এ নেসেসারি ফাউন্ডেশন ফর এ পিসফুল প্রসপারাস অ্যান্ড সাস্টেনেবল ওয়ার্ল্ড। গোল 6 আমি যেটা বললাম, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। Clean accessible water for all is an essential part of the world we want to live in. Then হচ্ছে গোল 7, affordable and clean energy বা গ্রিন এনার্জি যেটা আমরা বলছি। কেন? এটা ওই ক্লাইমেটের জন্যই। এনার্জি সেন্ট্রাল টু নিয়ারলি এভরি মেজর চ্যালেঞ্জ অ্যান্ড অপরচুনিটি। গোল 8 হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। Sustainable economic growth will require societies to create the conditions that allow people to have quality jobs. তাহলে ওই হাঙ্গার, পুয়ার, যে পভার্টি এলিভেট করা, এগুলো সরানো, জব অপরচুনিটিস ক্রিয়েট করা, এগুলোর জন্য ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথটা লাগবে। গোল 9 হচ্ছে ইন্ডাস্ট্রি ইনোভেশন ইনফ্রাস্ট্রাকচার। ইনভেস্টমেন্ট ইন ইনফ্রাস্ট্রাকচার আর ক্রুশিয়াল টু অ্যাচিভিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট। গোল 10 হচ্ছে রিডিউসড ইনইকুয়ালিটিস। ইনইকুয়ালিটিস সব জায়গাতে আছে, যতটা সুবিধে শহরে মানুষ পায় ততটা সুবিধে গ্রামে পায় না, আবার যতটা সুবিধে একটা শহরে পায় তার থেকে বেশি সুবিধে মেট্রোতে পায়, যতটা সুবিধে মেট্রোতে পায় তার থেকে বেশি সুবিধে আবার হয়তো ক্যাপিটালে পায়, যতটা সুবিধে ক্যাপিটালে পায় তার থেকে বেশি সুবিধে হয়তো ফরেনে পায়। তাহলে এই যে ইনইকুয়ালিটিস গুলো, এগুলোকে রিডিউস করতে হবে স্টেপ বাই স্টেপ। এই বলা আছে to reduce inequalities, policies should be universal in principle, paying attention to the needs of disadvantaged and marginalized population. তাহলে সবচেয়ে পিছিয়ে পড়া যে লোকগুলো তাদের কি নিড সেটা জানতে হবে। গোল 11 হচ্ছে সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস। There need to be a future in which cities provided opportunities for all with access to basic service, energy, housing, transportation and more. গোল 12 হচ্ছে রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন। এই রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশনটা সব কিছুর জন্য অ্যাপ্লিকেবল। সে ফর এক্সাম্পল যদি আমি ধরি কনজাম্পশন মানে ওয়াটার যে কনজাম্পশন করছি আমরা, অপচয় করব না যেহেতু ওয়াটার লিমিটেড। আবার সেরকম প্রোডাকশন, ইলেকট্রিসিটি প্রোডাকশন যেটা হচ্ছে সেটা খুব লিমিটেড, তাহলে আমরা ইলেকট্রিসিটিটাও অপচয় করব না। সেই রকম সমস্ত ক্ষেত্রে বলা আছে রেসপন্সিবল প্রোডাকশন and consumption. Next হচ্ছে climate action, এটা হচ্ছে 13 গোল, গোল নাম্বার 13। Climate change is a global challenge that affects everyone everywhere. তাহলে এটা শুধুমাত্র ইন্ডিয়ার, ইউরোপের, আমেরিকার নয়, সমস্ত জায়গায়। কেন? গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং এগুলো জড়িত। গোল নাম্বার 14, লাইফ বিলো ওয়াটার বা অ্যাকোয়াটিক লাইফ। কেয়ারফুল ম্যানেজমেন্ট অফ দিস এসেন্সিয়াল গ্লোবাল রিসোর্স ইজ এ কি ফিচার of a sustainable future. অ্যাকোয়াটিক লাইফ কি কারণে এখন বেশি পলিউটেড হয়ে যায়? কিছু কারণ বল। অনেকগুলো কারণ জানিস তোরা, কি কারণে অ্যাকোয়াটিক লাইফ নিয়ে এত ইম্পর্টেন্স চলে এলো? নিউক্লিয়ার এক্সামিনেশন গুলো কোথায় হয়? সিতে হয়, ওশেনে হয়। আর একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে সমস্ত রকমের হ্যাজার্ডাস যে পলিউটেন্ট গুলো থাকে, সেটা তেল হতে পারে, সেটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স হতে পারে, সেগুলো প্রত্যেক কান্ট্রি কোথায় ফেলে দেয়? সিতে ফেলে দেয়। তাহলে কোন লাইফটা নষ্ট হচ্ছে? সি লাইফটা নষ্ট হচ্ছে। গোল নাম্বার 15 হচ্ছে লাইফ অন ল্যান্ড। তাহলে ফার্স্টে আমরা অ্যাকোয়াটিক লাইফকে লিখেছি, তারপরে কিন্তু লাইফ অফ ল্যান্ড। Sustainably manage forest, combat desertification, halt and reverse land degradation, halt biodiversity loss. Goal 16 হচ্ছে peace, justice and strong institution. Access to justice for all and building effective accountable institution at all levels. আর লাস্টলি যেটা সমস্ত কিছুতে থাকে, আমি যে বললাম ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন, র্যাপো বিল্ডিং, সেটা হচ্ছে গোল নাম্বার 17 বা পার্টনারশিপ। রিভাইটালাইজ দ্য গ্লোবাল পার্টনারশিপ ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। শুধু একটা কান্ট্রি, শুধু একটা অর্গানাইজেশন দিয়ে এটা হবে না, সব কান্ট্রি, সব অর্গানাইজেশনকেই আসতে হবে।